আজকে বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ পত্রিকারই প্রধান শিরোনাম হচ্ছে জামাত সহ ইসলামী আন্দোলনের যে জোট 11 দলের জোট, এই জোটকে নিয়ে আসন ভাগাভাগি কিংবা তাদের মধ্যে যেই সমঝোতা হতে গিয়ে হলো না, এটা নিয়ে আলোচনা। তার মধ্যে আজকে আবার নতুন কিছু রাজনীতিতে আলোচনা যুক্ত হলো, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই এক জোট প্রসঙ্গে কথা বলতে চাই আমি। আল মামুন রাসেল ভাইকে শুরুতে একটু প্রশ্নটা করি, এই যে জোটটা হলো না, যদিও আজকে জামাতের পক্ষ থেকে বলা আছে যে তারা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। আমরা দেখলাম যে গত 5 মাস ধরে একসাথে পাশাপাশি চেয়ারে বসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের নেতারা, পাশাপাশি 8 দল, যেটি পরবর্তীতে 11 দল হলো। এটা যে শেষ পর্যন্ত হলো না বা এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ঘোষণা দিয়ে বের হলো, এই দায়টা আসলে কার ভেঙে যাওয়ার পেছনে? প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মারুফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি এখনো পর্যন্ত আশা করি, বলা হয় যে গ্যাসে বাঁচে মানুষ, আশায় বাঁচে মানুষ। আমি এখনো পর্যন্ত আশা করি যে ইসলামী আন্দোলন এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামপন্থীদের যে একটা ঐক্য, এই ঐক্যটা এতদিন পর্যন্ত বিপরীত পক্ষ থেকে বলা হতো যে ইসলামিস্টরা কখনো এক হতে পারে না, একটা ব্লেম আমাদের প্রতি দেওয়া হতো। আমি মনে করি সেটা গোছানোর সময় এসেছে এবং এটা এখনও আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা খুব দ্রুত এটা সমাধান হবে এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা যে 11 দলের যে একটা ঐক্য নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, সেটা আমি মনে করি সেটা কন্টিনিউ হবে, এটা আমার বিশ্বাস। দেখেন, আপনি যদি বলেন এই দায়টা কার, আপনি গত 2-3 দিন থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মানে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এইটা, যে এই জামাত এবং ইসলামী আন্দোলন। আমি মনে করি এখন ডিসপিউটটা শুধু জামাত আর ইসলামী আন্দোলন নেই, এখন ডিসপিউটটা হয়ে গিয়েছে 10 দল এবং ইসলামী আন্দোলন। হ্যাঁ, এর আগে চরমানী সাহেব বলেছিলেন যে উনি যে ওয়ান বক্স যে থিওরিটা, এই থিওরিটা উনি নিজেই ওনারা দিয়েছেন, এবং যদিও খেলাফত মজলিস বলেছে ওনারা দিয়েছেন। আমি যেয়ে দেখ, চরমানী যদিও দেয়, উনি যদি দেয়, তাহলে এই যে থিওরি থেকে রিসেন্টলি কিন্তু আমরা হুমকি দামকি শুনেছিলাম যে জামাতকে বের করে দেওয়া হবে। হ্যাঁ, আমরা যেহেতু আগে ছিলাম আমরা থাকবো, বের করে দেওয়া হবে। আপনি দেখেন, আপনি কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করা উচিত আমাদের। কমন সেন্সটা কি দেখেন আপনি কমন সেন্সে দেখবেন হচ্ছে এই 10 দল যেখানে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, 10 দল, সেখানে ইসলামপন্থী আরও 4টি দল আছে। তাহলে আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন তাহলে 10 ভার্সেস 1-এ পরিণত হয়েছে। আপনি দেখেন, আপনি ইসলামপন্থীদের এই 10 দলের যে সাংবাদিক সম্মেলন দেখেছেন আর ইসলামী আন্দোলনের যে সাংবাদিক সম্মেলন দেখেছেন, আপনি দুইটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। আপনি 10 দলের সাংবাদিক সম্মেলনে ইসলামী আন্দোলনকে খুবই সফটলি হ্যান্ডেল করা হয়েছে, যে তাদেরকে ভাই হিসেবে অ্যাড্রেস করা হয়েছে। আর আপনি ইসলামী আন্দোলনের যে টকশোটা আপনি দেখেছেন, সেই টকশোর মধ্যে যেভাবে আক্রমণাত্মক বিভিন্ন বিষয়, যেমন আমিরে জামাত এবং চরমনার পীর সাহেব একসাথে বসছেন, ইন্টারনালভাবে কি কথা হয়েছেন সেটাও ফ্লাশ করে দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য না বা ইসলামের সৌন্দর্য না। হ্যাঁ, কারণ আমাদের এই গোপন রাখার বিষয়ে যেটা আমাদের ইন্টারনাল কথা হয়েছে সেটাও প্লাস করা হয়েছে। দেখেন, আপনি যদি ইসলামী আন্দোলন যেই এলিগেশনটা নিয়ে আসছে, ইসলামী আন্দোলন বললো যে হচ্ছে জামাত শরিয়া আইন চাচ্ছে না। আমি প্রশ্ন আসবো, এটাই আমি একদম নির্দিষ্টভাবে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি একটু দায় নিয়ে একটু আগে কথা বলে দিই, মারুফ ভাইয়ের কাছে প্রশ্নটা যেতে চাই। মারুফ ভাই, দায়কার এ বিষয়ে তো বললেন রাসেল ভাই, আপনার কাছে প্রশ্ন জানতে চাই যে যেখানে বলা হয়েছে যে এক বক্স যে নীতি, এই নীতির প্রবর্তক যদি আপনারা হন, আমরা এই ধরনের কথাও শুনেছি যে আপনারা বের করে দিবেন কাউকে চাইলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বের করে দেবে, কিন্তু সেখানে ইসলামী আন্দোলন কেন বের হয়ে আসলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথম কথা হলো, আমি এটাকে দায় হিসাবেই দেখি না। আচ্ছা, মানে এই যে একসাথে হওয়া, আবার ভিন্ন পথ চলার সিদ্ধান্ত নেওয়া, এটা বড় কোনো অঘটন না যে তাহলে দায় দিতে হবে। এটা একেবারেই বৈচিত্র্য। আপনি জানেন যে ইসলামের ইতিহাসে একেবারে সাহাবা কিরামের শুরুর থেকেই মানে রাজনীতি নিয়ে এক ধরনের ভিন্ন মত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়েও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দ্বিমত ছিল। এটা সবসময় ছিল। তো রাজনীতি এমন একটা জিনিস, এখানে সবসময় মানে আমার কতটুকু ভালো হবে ভবিষ্যৎ চিন্তায় আমার দৃষ্টিতে আমরা কিন্তু সবাই সেটা দেখে সিদ্ধান্ত নেই। ফলে এটাকে দোষ আকারে দেখানোটা উচিত না।
ধরেন ইসলামপন্থীদের ঐক্য এটা শুনতে খুব ভালো। আমি দোষের কথা বলছি না, আমি বলছি যে এই যে মানে ঐক্যটা দায়ী হলো না, না। তো এই আমি আসলে না দেখি হওয়ার পেছনে কার ভূমিকাটা বেশি? এখন এটা যে হয় নাই, আমি বলবো যে এটা তকদিরের সিদ্ধান্ত, তকদিরের কারণে হয় নাই। আবার আর রাসেল ভাই যদি- বললো যে হয় না, এটা এখন পর্যন্ত বলা যাবে না, তিনি আশাবাদী থাকতে চেয়েছেন। আপনি ভাই আশাবাদী হচ্ছেন, কিনা? কিন্তু আমার মনে হয় আমি খুব বেশি আশাবাদী হচ্ছি না, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে কিছু বিষয় আসলে ঘটছে, এখন এটাকে কে কিভাবে বলে সেটা হলো বিষয়। আমরা যে বিষয়টা বলি, মানে কেন আমরা সেখানে নাই, মানে যেই কারণে আমরা অনবক্স পলিসির কথা বলেছিলাম, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক নানা বাস্তবতায় সেই মানে ইসলামেরকে ভিত্তি করে, শরিয়ার প্রাধান্যকে ভিত্তি করে যে অনবক্স পলিসি, এটা যখন আর ছিল না, তখন আমরা সেখান থেকে সরে আসার এক ধরনের তাগিদ অনুভব করছি। তো আরও কিছু বিষয় ছিল, ধরেন একসাথে চলতে গেলে, একসাথে যুদ্ধ করতে গেলে সেনাপতিদের পরস্পরের মধ্যে অবিশ্বাস যদি কখনো, সন্দেহ যদি কখনো দানা বাঁধে, এবং কখনো যদি মনে হয় কোনো একজন সেনাপতির যে আরেকজন আমাকে কোনো ধরনের হেউ করছে বা একটু, তাইলে আসলে ওই যুদ্ধে আসলে থাকলে সবার পরাজয় হয়। তো সেই যুদ্ধ থেকে আসলে একজন সরে আসা ভালো। আর যে বলছেন না যে সরে আসা, বের করে দেওয়া, আমাদের দায়িত্বশীলকে আমরা বলেছি কিনা যে জামাতকে বের করে দেওয়া, সেটা আমরা বলি নাই। এবং আমরা মনে করি যে ইসলামকে কেন্দ্র করে, ইসলামকে ক্ষমতা নেওয়ারকে কেন্দ্র করে, এখানে একটা কথা ভাই সবসময় বলি যে আধুনিক বিশ্বে বর্তমান পশ্চিমা সভ্যতার আক্রমণের মুখে শরিয়া আইনকে প্রাধান্য করে উচ্চ গলায় কথা বলে যাওয়া, এটা অনেক ধরনের সমস্যা জায়গায় আছে। এবং এটা হয়তো অনেকে প্র্যাগমেটিক বলবেন না, অবাস্তব বলবেন, তারপরেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ খুব জোরালো গলায় শরিয়ার প্রাধান্যকে পরিষ্কার করা বলতে পারে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে ভালো কথা কি হতে পারে, যে বলে আমি মুসলিম। তো এই যে বলাটা, এটাকে গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করছি যে যেখানে শরিয়ার প্রাধান্যটা ক্ষুণ্ণ হচ্ছে, এটা অনেকভাবে ব্যাখ্যা দিবেন হয়তো। শরিয়ার বিষয়টা আমরা, আমি এই রাসেল কারণে ভাইকে- আমরা রাসেল ভাইকে সরে থামিয়েছি, আসছি। এটা নিয়ে আমরা ফলে- দ্বিতীয় পর্বে জি, বিস্তর ফলে আলোচনা আপনি যে করতে বলছেন চাই। না যে দায় যেটা, হ্যাঁ, আমি বলবো দায় বলবো না, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এই পার্থক্যটাকে আমি পজিটিভ অর্থে দেখি। এটা পোস্ট ইসলামিজমের পার্থক্য, সুফিবাদ ইসলাম ধারার পার্থক্য, অনেকগুলো পার্থক্য। এবং আমি সত্যিকার অর্থে মনে করি আগামী বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে, আমরা তো আর 50 বছর 20 বছর বেঁচে থাকবো কম বেশি, আল্লাহ হায়াতে রাখলে 20 বছর পরে দেখবেন আজকে যেটাকে অনেকে আমরা নেগেটিভ দেখতেছি, এইটা বাংলাদেশের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো বিরতির আগে। 1 মিনিট একটু আপনার কাছে জানতে চাই রাসেল ভাই, মারুফ ভাই কথার মধ্যে কিন্তু বলেছেন যে যেখানে হেয় করা হয় সেখানে না থাকাই ভালো। জামাত কি কোনোভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হেয় করেছে? আমি তো মনে করি না হেয় করেছে, কারণ আপনি তো সাংবাদিক সম্মেলনগুলো দেখেছেন, আপনি দেখেছেন গত মানে আপনার সমঝোতার বিষয়ে যখন 7-8 দিনের আপনি বিভিন্ন চরমানি পীর সাহেবের চরমনাইয়ের যে এই নায়েবে আমির, উনি কিন্তু হুমকি দিয়ে বলেছেন যে আমরা বের করে দিব, হ্যাঁ আমরা বের করে দিব। তার মানে উনি সম্ভবত, আমি যতদূর দেখেছি, উনি সম্ভবত এইভাবে বলেছেন কিনা যে আসলে বের করে দিলে আমরা করে দিব, এই ধরনের ব্যাপারটাই কিন্তু জামাতের পক্ষ থেকে আপনি কি শুনেছেন? জামাত এখনো পর্যন্ত, আজকে জামাত সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা এখনো আশাবাদী। মানে জামাতের পক্ষ থেকে আপনি এই ধরনের এই শব্দ চয়নগুলো কিন্তু করা হয়নি, কারণ জামাত মনে করছে যে ধৈর্য ধারণ। আমি ওই দিনও যমুনা টিভি বলেছিলাম, মারুফ ভাই ছিলেন, আমি বলেছি জামাত এখানে বড় ভূমিকা পালন করছে এবং খুবই ধৈর্যশীলের ভূমিকা পালন করছে।